এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপারটা ধরে তোমরা 2025 সালে মাধ্যমিকের প্রস্তুতি অনেকে নিচ্ছ। আমরা এই টেস্ট পেপার থেকে ইংরেজির পেজগুলো আলোচনা করব। শুরুতে আমরা দেখে নেব ইংরেজির পেজ কোথায় কোথায় আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 186। এর আগের যতগুলো মডেল পেজ রয়েছে সবকটার আলোচনা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তোমরা ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা যাব পেজ নাম্বার 186। সবটাই আলোচনা করব সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। তাই খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। আমরা 186 পেজে এসে গেছি। প্রথমে একটা সিন প্যাসেজ দেওয়া আছে। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন রাজকীয় বাতাস হচ্ছিল ঘুড়ি ওড়ানোর পক্ষে উপযুক্ত। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 আওয়ার রানওয়ে কাইট থেকে। তাই লাইনগুলো পড়ে আর মানে বলছি না, তোমাদের সকলেরই পড়া আছে। আমি সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে এমসিকিউ। এ দাগে দ্য ন্যারেটর ফেল ওভার দ্য, মানে লেখিকা পড়ে গেছিলেন কিসের উপর? উত্তর হচ্ছে রক্স, অপশন নাম্বার 3। বি দাগে দ্য ন্যারেটর অ্যান্ড হার কম্পেনিয়ন হ্যাড টু হারি বিকজ দে ওয়ান্টেড টু ফিক্স দ্য কাইট হবে। আমি ভুলে এখানে মেরে দিয়েছিলাম, তাই ফিক্স দ্য কাইট হবে। মানে লেখিকা এবং তার সাথী মানে তার দাদা, এনারা তাড়াহুড়ো করছিল কারণ তারা ঘুড়িটাকে সারাতে চাইছিল। অপশন নাম্বার 4। সি দাগে টু ফিক্স দ্য কাইট দ্য অথর ওয়ান্টেড সাম রেড পেপার। ঘুড়িটাকে সারানোর জন্য লেখিকার প্রয়োজন ছিল কিছু লাল কাগজ। ডি দাগে দ্য ফ্লাইট অফ দ্য কাইট ইজ কম্পেয়ার টু দ্যাট অফ এ বার্ড। এই ঘুড়ির যে ওড়াটা তাকে তুলনা করা হচ্ছে পাখির ওড়ার সাথে। আর ই দাগে দ্য নাম্বার অফ দ্য পিপল ইনভলভড ইন দ্যাট এক্সট্রাক্ট ইজ 2 হবে। মানে এই যে প্রবন্ধটা বলা হয়েছে, মানে যেটুকু অনুচ্ছেদ আমাদের তুলে দেওয়া হয়েছে, এরই মধ্যে কটা ব্যক্তির কথা বলা আছে? দুজনে, ফিলিপ আর ক্লড, দুজন ভাই আর বোনের কথা বলা হয়েছে, দাদা আর বোনের কথা বলা হয়েছে। তাই আমরা অপশন নাম্বার 2-তে যাবো। যদিও তার বাবার কথাও গল্পে বলা আছে, কিন্তু আমাদের যেটুকু অনুচ্ছেদ এখানে প্যাসেজে তোলা আছে তার মধ্যে বাবার কথা বলা নেই। তাই এইখানে তোলা আছে কজনের কথা, তাহলে আমরা দুজনের কথা বলবো। অপশন নাম্বার 2। তবে বি দাগে কজ এফেক্ট দিয়েছে। এফেক্টে ঘটেছে দ্য ডে ওয়াজ ফেভারেবল ফর ফ্লাইং কাইট। এই দিনটা ঘুড়ি ওড়ানোর পক্ষে উপযুক্ত ছিল। এর কারণটা কি? কারণটা হচ্ছে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, মানে বাতাসটা ছিল রাজকীয়। তবে কজ দিয়েছে দে নিউ দেয়ার ওয়াজ নো রেড পেপার টু ফিক্স দ্য কাইট। তারা জানতেন বা তারা জানতো যে ঘুড়ি সারানোর জন্য কোনো লাল কাগজ আর অবশিষ্ট নেই। তার ফলে কি হলো না, হাতের কাছে যাই পেলো সেটা নিয়ে চলে এলো ঘুড়িটাকে সারানোর জন্য। তাহলে এফেক্টের ঘরে লিখবো উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। ট্রু ফলস করতে বলেছে, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেনি। তারপর খালি ট্রু ফলস বলে দিলেই হবে। একে জায়গায় দ্য অথর উইথ হার ব্রাদার প্যাথ দ্য কাইট উইথ এ লেটার অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য এয়ার। মানে ওই চিঠিখানা দিয়ে ঘুড়িটাকে তালি মেরেছিল, কিন্তু ওটা শুকিয়েছিল নাকি বাতাসে। কথাটা ভুল, শুকিয়েছিল আগুনের কাছে, তাই ফলস, এফ লিখলাম। অ্যাজ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস দ্য কাইট সোড। বাতাসটা রাজকীয় ছিল তাই ঘুড়িটা উড়ে চললো, অবশ্যই ঠিক, টি লিখলাম। দ্য রক্স মেড এ বিগ হোল ইন দ্য কাইট। ওই পাথর তৈরি করে দিল বিশাল বড় গর্ত ঘুড়ির গায়ে। কথাটা ভুল, ওটা ফিলিপার কোনই ঢুকে গেছিলো বলে গর্ত হয়েছিল, তাই ফলস, এফ লিখলাম। 2-এর একটা পোয়েম দিয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আমি আবার যাব সমুদ্রে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। সেই নির্জন নিরালা সমুদ্রে এবং আকাশে। এটা আমাদের নেওয়া হয়েছে সি ফিভার থেকে, জন মেসফিল্ডে লেখা। তো লাইনগুলো পড়ে আর মানে বলছে না, সরাসরি প্রশ্ন উত্তর বলে দিচ্ছি। প্রথমে এমসিকিউ। টু বি গাইডেড টু দ্য রাইট ডিরেকশন দ্য পোয়েট ওয়ান্টস। সঠিক পথে যাতে জাহাজটা দিশা পায় তার জন্য কবি কাকে চাইছিলেন? উত্তর হচ্ছে স্টার, নক্ষত্রকে চাইছিলেন। অপশন নাম্বার এ। বি দাগে দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন টু দ্য সং অফ এ উইন্ড। মানে কবি কার গান শুনতে চাইছিলেন? উইন্ড মানে বাতাসের গান শুনতে চাইছিলেন। সি দাগে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। চলমান যে স্রোত তার ডাকটা হচ্ছে পাগলের মতো ডাক এবং পরিষ্কার ডাক। ডি দাগে দ্য পোয়েট উইশেস টু সি দ্য ফ্লাইং হোয়াইট ক্লাউড। কবি কি দেখতে চাইছেন না উড়ন্ত সাদা মেঘ। আমাদের বি দাগে দুটো কোশ্চেন আছে। হোয়াট ডাজ দ্য পোয়েট রিকোয়ার টু গো ডাউন টু দ্য সি। মানে কবির কি প্রয়োজন সমুদ্রে যাওয়ার জন্য? তো আমরা উত্তরে লিখবো দ্য পোয়েট রিকোয়ার্স, মানে রিকোয়ারের সঙ্গে এস জুড়ে নেবে। দ্য পোয়েট রিকোয়ার্স, তারপরে লিখবে এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। তারপরে একটা কোশ্চেন আছে হু আর কলিং দ্য পোয়েট, মানে কবিকে কে ডাকছে? উত্তর লিখবো দ্য রানিং টাইড ইজ কলিং দ্য পোয়েট। চলমান স্রোত কবিকে ডাকছে। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। নিউ দিল্লি থেকে লেখা হচ্ছে মে মাসের 18 তারিখ 2024 সাল। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই ইউনেস্কো। ইউনেস্কো একটা রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট মোতাবেক ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক ইলিগাল উড কাটিং অ্যান্ড এগ্রিকালচারাল এনক্রোচমেন্ট। জলবায়ু পরিবর্তন এবং কিছু মানুষের ক্রিয়াকলাপ যেমন বেআইনিভাবে কাঠ কাটা এবং চাষে অবাধ প্রবেশ, এই জিনিসগুলো হ্যাভ লেড টু এ ম্যাসিভ ডিক্লাইন ইন দ্য হেক্টরস অফ ফরেস্ট। এটা কিন্তু কয়েক হেক্টরের পর হেক্টর বনজমিকে ধ্বংস করছে। দ্যাট কভার দ্য সারফেস অফ আর্থ। যে বনজমিগুলো বা বনভূমিগুলো পৃথিবীর সারফেসকে কভার করে রাখে।
দিস হ্যাজ এ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন ইমব্যালেন্স। এটা কিন্তু প্রত্যক্ষ একটা প্রভাব ফেলছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে মধ্যে ব্যালেন্স তার উপরে। অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন দ্য গ্রিন হাউস গ্যাস ইমিশন, এবং গ্রিন হাউস গ্যাসের নির্গমনটা বাড়ছে। অ্যাজ পার ইউনেস্কোর কথা মোতাবেক, ইভেন দো ইট ইজ এ পার্ট অফ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ফরেস্ট, যদিও এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মানে বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, প্রোটেক্টেড ফরেস্ট সাইটস স এ ম্যাসিভ লস, কিন্তু সংরক্ষিত যে বন দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক হারে ক্ষতি হচ্ছে। অফ 3.5 মিলিয়ন হেক্টার্স অফ ফরেস্ট, মানে 3.5 মিলিয়ন হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে বিটুইন 2001 থেকে 2020 এই সময়ের মধ্যে। লাইক মাচ অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার বেশিরভাগ জায়গার মতো কেনিয়া টু ইজ লুজিং থাউজেন্ডস অফ নেটিভ ট্রিজ অ্যানুয়ালি। কেনিয়াতেও তাদের নিজস্ব ভূমিতে জাত যে গাছগুলো ছিল সেই গাছগুলো প্রচুর পরিমাণে হাজার হাজার গাছ ধ্বংস হচ্ছে প্রত্যেক বছর। ওয়ান্স দ্যাট লোকাল পিপল রিলাই অন ফর সো মাচ, স্পেশালি ফর ফুয়েল। আর স্থানীয় লোকেরা কিন্তু যে গাছের উপরে মূলত জ্বালানির জন্য প্রচুরভাবে নির্ভর করে। আনএথিক্যাল এগ্রিকালচারাল এক্সপানশন, বেআইনি কিছু চাষযোগ্য জমির বাড়ানো। ডিপেন্ডেন্সি অন চারকোল ফুয়েল, চারকোল জ্বালানির উপরে বেশি নির্ভরযোগ্যতা। অ্যান্ড ল্যাক অফ অ্যাওয়ারনেস, এবং সচেতনতার অভাব। আর জাস্ট সাম অফ দ্য রিজনস হোয়াই কেনিয়া ইজ লুজিং ইটস ফরেস্ট ল্যান্ডস্কেপ। এগুলো সম্ভাব্য কয়েকটা কারণ যে জন্য কেনিয়া আজকে তাদের বনভূমির পরিমাণটা কমিয়ে ফেলছে। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই গ্লোবাল ফরেস্ট ওয়াচ GFW, ইন 2023 ইট লস্ট 10.1 খা অফ ন্যাচারাল ফরেস্ট। রিপোর্ট গ্লোবাল ফরেস্ট ওয়াচ, যাকে GFW বলে, তার রিপোর্ট মোতাবেক 2023 সালে কেনিয়া কিন্তু প্রায় 10.1 খা বনভূমি ধ্বংস করে ফেলেছে বা তা ধ্বংস হয়ে গেছে। এই KHA খা একটা কেনিয়াতে ভূমি পরিমাপের একটা একক। বাট হেয়ার হোয়াইল ডিফরেস্টেশন হ্যাজ ডান এ লট অফ ড্যামেজ, কিন্তু এখানে যেখানে ডিফরেস্টেশন অনেকটাই ক্ষতি করেছে, পিপল হ্যাভ কাম আপ উইথ অ্যান ইনজেনিয়াস ওয়ে টু রিভার্স সাম অফ দ্যাট লস। লোকেরা কিন্তু এগিয়ে এসে কিছু পরিকল্পিত পদ্ধতি নিয়ে যাতে এই ক্ষতিকে পূরণ করা যায় বা এই ক্ষতির উল্টো কাজ করা যায়। দো এ প্র্যাকটিস হ্যাজ বিন প্রিভ্যালেন্ট সিন্স অ্যানসিয়েন্ট ইজিপ্ট, যদি একটা প্রথা প্রচলিত আছে প্রাচীন মিশরের সময় থেকে। ইট ওয়াজ ডিউরিং রিসেন্ট ইয়ার্স দ্যাট, সম্প্রতি বছরগুলোতে দেখা গেছে দ্য ওয়ার্ল্ড বিকেম অ্যাওয়্যার অফ দ্য বেনিফিটস অফ ইউজিং সিড বলস। এখন কিন্তু গোটা দুনিয়া সচেতন হয়েছে সিড বলকে কী করে কাজে লাগানো যায়। রেজাল্টিং ইন এ সার্জিং এনথুসিয়াজম ফর এ গ্রিনার টুমরো, যাতে প্রত্যেকের মধ্যে একটা প্রবল আগ্রহ জাগছে আগামী দিনে সবুজ পৃথিবী বানাবে বলে। সিড বলস কনসিস্ট অফ সিডস, এই সিড বল জিনিসটা কি না, এর মধ্যে কিছু বীজ থাকে, বীজ মানে ফলের বীজ থাকে, দ্যাট হ্যাভ বিন এনক্লোজড উইদিন সয়েল ম্যাটেরিয়ালস, যেগুলোকে কিছু মাটির তৈরি জিনিস দিয়ে লুকিয়ে রাখা হয়েছে। দ্যাট অ্যাক্ট অ্যাজ এ প্রোটেক্টিভ কভারিং আনটিল রেডি ফর জার্মিনেশন, যার ফলে এই মাটির কভারটা ওই বীজের কাছে একটা সংরক্ষক বা খোলস হিসেবে কাজ করে যতক্ষণ না বীজটা অঙ্কুরিত হচ্ছে। দ্য সয়েল ম্যাটেরিয়ালস ইউজ টু প্রোটেক্ট দ্য সিডস আর ইউজুয়ালি মেড অফ মিক্সচার অফ ক্লে অ্যান্ড কম্পোস্টিং ম্যাটেরিয়ালস। তবে বীজকে রক্ষা করার জন্য মাটির যে প্রলেপটা দেওয়া হলো, তো সেই যে সিড বল সেটাকে তৈরি করা হচ্ছে মূলত এক ধরনের মাটি এবং কিছু কম্পোস্টিং ম্যাটেরিয়ালসের মিশ্রণের দ্বারা। অ্যাট এ ফ্যাক্টরি সিচুয়েটেড অন দ্য আউটস্কার্ট অফ নাইরোবির বহির্প্রান্তে একটা ফ্যাক্টরি আছে। ওয়ার্কার শর্ট ওয়েস্ট চারকোল ডাস্ট, কর্মীরা কী করে মানে বর্জ্য চারকোলের ধুলোগুলোকে নেয় অ্যান্ড এনগেজ ইন অ্যাক্টিভিটি অফ মেকিং সিড বলস, এবং সেগুলো কাজে লাগায় সিড বল তৈরি করতে। সিডস অফ নেটিভ ট্রিজ ইন কেনিয়া আর দেন মিক্সড উইথ দ্য চারকোল ডাস্ট। আসলে কেনিয়াতে নিজস্ব জাত যে গাছগুলো সেই গাছের যে বীজগুলো সেগুলোকে চারকোল ডাস্টের সঙ্গে মেশানো হয়। দিস কার্বন কোট প্রোটেক্ট দ্য সিডস ফ্রম এক্সটার্নাল ফ্যাক্টরস লাইক হাঙ্গরি অ্যানিম্যালস আনটিল দ্য রেন অ্যারাইভস অ্যান্ড ইট ইজ রেডি টু জার্মিনেট। এই কার্বনের যে প্রলেপটা দেওয়া হয় এটা কিন্তু বীজকে রক্ষা করে কিছু বাইরের বহির আক্রমণের হাত থেকে। যেমন মনে করো ক্ষুধার্ত পশু এলো, ক্ষুধার্ত প্রাণীগুলো এলো খেয়ে নেবে বলে, কিন্তু তাদের হাত থেকে বীজটাকে বাঁচায়। আনটিল দ্য রেন অ্যারাইভস, যতক্ষণ না বৃষ্টি পৌঁছায় এবং সেটা বীজগুলো অঙ্কুরিত হয়। এমসিকে দেওয়া আছে এর আগে ইললিগ্যাল উড কাটিং হ্যাজ এ ডাইরেক্ট ইফেক্ট অন দ্য ব্যালেন্স অফ কম্পোনেন্টস ইন দ্য এয়ার। এর প্রত্যক্ষ প্রভাবটা পড়ছে বাতাসে যে উপাদানগুলো আছে তাদের ব্যালেন্সের উপরে। বি দাগে আর্থ সারফেস ইজ ন্যাচারালি কভার্ড উইথ ফরেস্ট, পৃথিবীর উপরিভাগটা বনের দ্বারা আবৃত। সি দাগে এ প্র্যাকটিস দ্যাট হ্যাজ বিন প্রিভ্যালেন্ট ইন দ্য ইউজ অফ সিড বলস, যে প্র্যাকটিসটা যে প্রথাটা প্রচলিত হয়ে আছে সেটা সিড বলের ব্যবহার। ডি দাগে অ্যাকর্ডিং টু GFW ইন 2023 দ্য এরিয়া অফ ন্যাচারাল ফরেস্ট কেনিয়া লস্ট ইটস 10.1 খা, এই এত পরিমাণ জায়গা কমেছে। সি দাগে পিপল ইন কেনিয়া হ্যাভ বিন ট্রাইং টু রিভার্স দ্য ড্যামেজ কজড বাই ম্যাসিভ ডিফরেস্টেশন,
কেনিয়ার লোকেরা তখন ক্ষতিপূরণের চেষ্টা করছে, যেটা সৃষ্টি হয়ে গেছে ওই বনহানির ফলে। আর এফের দাগে দ্য ওয়ার্কার্স ইন এ ফ্যাক্টরি অফ নাইরোবি কেনিয়া মেক দ্য সিড বলস উইথ চারকোল ডাস্ট। তারা চারকোল ডাস্ট থেকে কিন্তু সিড বলস বানায়। ট্রু ফলস আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এ দাগে ইন কেনিয়া নেটিভ ট্রিজ আর কাট ডাউন মেনলি ফর মেকিং ফার্নিচার। কেনিয়াতে নিজস্ব গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে মূলত ফার্নিচার বানানোর জন্য। কথাটা ভুল, ওগুলো জ্বালানির জন্য। আমরা সাপোর্টিং দেবো কেনিয়া টু ইজ লুজিং থাউজেন্ডস অফ নেটিভ ট্রিজ অ্যানুয়ালি ওয়ান্স দ্যাট লোকাল পিপল রিলাই অন ফর গো মাছ স্পেশালি ফর ফুয়েল। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট 1। বি দাগে পিপল ইন ইজিপ্ট ইউজ সিড বলস মেনি ইয়ার্স এগো। মিশরের লোকেরা সিড বল ব্যবহার করতো অনেক বছর আগে। প্রাচীন মিশর বলা আছে, তাই না? তা ঠিক লিখবো, টি দিলাম। এখানে বলে দেবো দো এ প্র্যাকটিস হ্যাজ বিন প্রিভ্যালেন্ট সিন্স অ্যানসিয়েন্ট ইজিপ্ট। এটুকু লিখে দিলেই হবে। এই অ্যানসিয়েন্ট ইজিপ্ট মানে কি? প্রাচীন মিশর, মানে বহুদিন আগেকার কথা। তাহলে দো থেকে ইজিপ্ট অব্দি তুলে দেবে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 2। আর সি দাগে সিডস দ্যাট আর ইউজড ইন কেনিয়া টু মেক দ্য সিড বলস আর ইম্পোর্টেড ফ্রম ইজিপ্ট। যে বীজগুলোকে ব্যবহার করা হয় সিড বল বানাতে, সেগুলো মিশর থেকে আনা হয়। কথাটা ভুল, সেগুলো কেনিয়ার নিজস্ব গাছ থেকে তৈরি। এফ লিখলাম। শুধু এটুকু লিখে দেবে সিডস অফ নেটিভ ট্রিজ ইন কেনিয়া আর দেন মিক্সড। এই মিক্সড অব্দি তুলে দেবে, সিডস থেকে মিক্সড অব্দি তুলে দেবে, সাপোর্টিং স্টেটমেন্ট 3। চারখানা প্রশ্ন আছে। হুইচ ফ্যাক্টরস হ্যাভ লেড টু ম্যাসিভ ডিক্লাইন ইন ফরেস্ট। বনের যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বনহানি হয়েছে, এর পেছনে মূল ফ্যাক্টরগুলো কী কী? আমরা উত্তর দেব ক্লাইমেট চেঞ্জ and human activities like illegal wood cutting and agricultural encroachment have led to a massive decline in the hectares of forest that cover the surface of earth. Climate change থেকে আর্থ অব্দি তুলে দেবে, প্রথম প্রশ্নের উত্তর। তবে হোয়াই ইজ কেনিয়া লুজিং ইটস ফরেস্ট ল্যান্ডস্কেপ। কেনিয়াতে বনহানি ঘটছে কেন, বনের সংখ্যাটা কমছে কেন? তাহলে এটাই উত্তরে লিখবে কেনিয়া টু ইজ লুজিং থাউজেন্ডস অফ নেটিভ ট্রিজ অ্যানুয়ালি ওয়ান্স দ্যাট লোকাল পিপল রিলাই অন ফর সো মাচ স্পেশালি ফর ফুয়েল। কেনিয়া থেকে ফুয়েল অব্দি তুলে দেবে, এটা 2 দাগের উত্তর। সি দাগে হোয়াট ডাজ GFW স্ট্যান্ড ফর, মানে GFW পুরো নাম কি? আমরা উত্তর লিখবো GFW স্ট্যান্ডস ফর গ্লোবাল ফরেস্ট ওয়াচ। ডি দাগে হাউ আর সিড বলস মেড ইন কেনিয়া। কেনিয়াতে সিড বল কিভাবে বানানো হয়? একটু বড় উত্তর হবে, আমরা আগে এটা তুলবো। সিড বলস কনসিস্ট অফ সিডস দ্যাট হ্যাভ বিন এনক্লোজড উইদিন সয়েল ম্যাটেরিয়ালস। এই অব্দি লিখবে। তারপর লিখবে দ্য সয়েল ম্যাটেরিয়ালস used to protect the seeds are usually made of a mixture of clay and composting materials. At a factory situated on the outskirts of Nairobi, workers sought waste charcoal dust and engage in the activity of making seed balls. এত অবধি লিখবে। একটু বড় উত্তর হলো, এটা 4 দাগের উত্তর। আমরা গ্রামারে যাব। প্রথমে আর্টিকেল প্রিপোজিশন। জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন অন 26 July 1856. He was one of the greatest Irishmen who had become famous in English literature. 5 এ দাগে সঠিক অল্টারনেটিভ নিতে হবে। দ্য রিয়েল হিরোজ আর দোজ হুম দ্য ওয়ার্ল্ড ডাজ নট নো। দে ওয়ার্ক অ্যামাং দ্য পুয়ার অ্যামাং দ্য ডিস্ট্রেসড। দে আর মুভড বাই দ্য সাফারিং অফ দ্য আদার্স অ্যান্ড দেয়ার মেন অবজেক্ট ইজ টু রিলিভ দোজ সাফারিংস। এবার ডু এজ ডাইরেক্টেড 3খানা গ্রামার আছে। টাইম ইজ সো প্রিসিয়াস দ্যাট ইট ক্যানট বি ওয়েস্টেড। সিম্পল করতে হবে, উত্তর লিখবে টাইম ইজ টু প্রিসিয়াস টু বি ওয়েস্টেড। 2 দাগে সি নেভার ডিসওবেজ মি, হাবাচক করতে বলেছে। আমরা দেখব সি অলওয়েজ ওবেজ মি, সে সর্বদা আমাকে মান্য করে চলে। 3 দাগে ডোন্ট বি ক্রুয়েল টু দ্য অ্যানিমেলস ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার সেড টু মি। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা লিখব ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি নট টু বি ক্রুয়েল টু দ্য অ্যানিমেলস। এবার সি দাগে ফ্রেজাল ভার্ব আছে। রিমেম্বার উত্তর হবে কল আপ, আর অ্যাফেক্টস উত্তর হবে টেলস আপন, এস যোগ করতে হবে। আর তারপরে এক্সটিংগুইশ উত্তর হবে পুট আউট। আর 6 দাগে ভোকাবুলারি আছে। 4খানা শব্দ খুঁজতে হবে আনসিন থেকে। স্প্রাউট উত্তর হবে জার্মিনেট, মানে অঙ্কুরিত হওয়া। ক্লেভারলি ইনভেন্টিভ, মানে পরিকল্পিত বা আবিষ্কার করার মতো, তাকে আমরা ইনজেনাস বলবো। আর ইন্ডিজেনাস মানে হচ্ছে স্থায়ী একই এলাকার, তাকে আমরা নেটিভ বলবো। আর ওয়ান্ট মানে অভাব, সেটা হবে ল্যাক, LACK ল্যাক। আমি এখানে স্কারসিটি লিখেছিলাম। স্কারসিটি মানে অভাব, কিন্তু আনসিন প্যাসেজে খুঁজলাম স্কারসিটি নেই, কিন্তু ল্যাক শব্দটা আছে, LACK ল্যাক হবে। এবার আমরা রাইটিং স্কিলে যাব। 7 দাগে ডক্টর APJ আব্দুল কালাম সম্পর্কে বায়োগ্রাফি লিখতে বলেছে। তার 15ই অক্টোবর জন্ম, 1931 সাল রামেশ্বরমে, মারা গেছেন 27 জুলাই 2015। শিলংয়ে শৈশবটা রামেশ্বরমে কেটেছে। পুরস্কার পেয়েছেন ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ইত্যাদি। শিক্ষা লাভ করেছেন ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি, আন্না ইউনিভার্সিটি। ফিল্ড অফ ওয়ার্ক কোথায় কাজ? সায়েন্স এবং টেকনোলজি বিভাগে কাজ করেছেন। এর আগে অফিস ছিল। তবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি ছিলেন 2002 থেকে 2007 সাল পর্যন্ত। আমরা সংক্ষেপে বায়োগ্রাফিটা লেখার চেষ্টা করব। আমরা হেডিং দেবো ডক্টর APJ আব্দুল কালাম। মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড গ্যালাক্সি অফ ট্যালেন্টস অন হার ব্রেস্ট। ভারত মাতা তার বুকে হাজার হাজার প্রতিভার জন্ম দিয়েছে।
এপিজে আব্দুল কালাম ইজ ওয়ান অফ দেম। কালাম হচ্ছেন তাদের মধ্যে একজন। কালাম ওয়াজ বর্ন ইন এ তামিল ফ্যামিলি ইন রামেশ্বরম ইন তামিলনাড়ু অন 31 অক্টোবর 1931। 1931 সালে 31শে অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে তামিল পরিবারে কালাম জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ জৈনুল আবদিন অ্যান্ড হিজ মাদার ওয়াজ আসিয়াম্মা। তার বাবা ছিলেন জৈনুল আবদিন এবং তার মা ছিলেন আসিয়াম্মা। কালাম ফাদার ওয়াজ এ রিলিজিয়াস ওয়াইজ ম্যান। কালামের বাবা ছিলেন একজন ধার্মিক জ্ঞানী মানুষ। কালামস মাদার ওয়াজ এ কাইন্ড লেডি। কালামের মা ছিল একটা দয়ালু মহিলা। কালাম ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তিনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। হি কমপ্লিটেড হিজ আর্লি এডুকেশন ইন ম্যাড্রাস। ম্যাড্রাসে প্রাথমিক শিক্ষা শেষ করেছিলেন। হি স্টাডিড ফিজিক্স ইন অ্যাট MIT ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তিনি ফিজিক্স পড়াশোনা করেছেন ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যাকে সংক্ষেপে MIT বলে। হি বিকেম এ সায়েন্টিস্ট। তিনি বিজ্ঞানী হয়েছিলেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড ইন দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো বলে সংক্ষেপে, সেখানে তিনি নিযুক্ত হয়েছিলেন। হি ওয়াজ ইন চার্জ অফ সেন্ডিং দ্য স্যাটেলাইটস লাইক রোহিণী, অগ্নি এটসেট্রা। রোহিণী, অগ্নি ইত্যাদি যে উপগ্রহ পাঠানো হচ্ছে তাতে তিনি দায়িত্বে ছিলেন। কালাম ওয়াজ কল দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তাকে ভারতের মিসাইল ম্যান বলা হতো। কালাম ওয়াজ অলসো রিলেটেড টু দ্য অ্যাটমিক এক্সপ্লোশন টেস্ট অ্যাট পোখরান। পোখরানে যে ভারতের পারমাণবিক বোমা বিস্ফোরণের পরীক্ষা হয়েছিল তাতে তিনি যুক্ত ছিলেন। কালাম হ্যাড এ রিলিজিয়াস ফেথ। তার ধর্মীয় বিশ্বাস ছিল। কালাম ওয়াজ অলসো অ্যাক্টিভ ইন দ্য ইন্ডিয়ান পলিটিক্স। তিনি ভারতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন 2002। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। হি ওয়াজ দ্য 11th প্রেসিডেন্ট। তিনি ছিলেন 11তম রাষ্ট্রপতি। কালাম ওয়াজ আনম্যারিড। তিনি অবিবাহিত ছিলেন। তাহলে এখানে কিন্তু আমরা একটা বাক্য ঢুকাতে পারি, হি গট দ্য অ্যাওয়ার্ডস লাইক পদ্মভূষণ, পদ্মবিভূষণ এটসেট্রা, ভারতরত্ন এটসেট্রা। এ বাক্যটা ঢুকিয়ে দেবে। তারপরে হিজ স্পিচেস আর স্টিল পপুলার। তার ভাষণগুলো আজও জনপ্রিয়। কালাম ডায়েড হোয়াইল গিভিং এ লেকচার অ্যাট শিলং অন 27 জুলাই 2015। 2015 সালে 27 জুলাই শিলংয়ে একটা ভাষণ দেওয়ার সময় কালাম কিন্তু মারা যান। হি ওয়াজ এ গ্লোরি অফ সায়েন্স। তিনি ভারতে বিজ্ঞানের একটি গৌরব ছিলেন। তারপরে 8-এর জায়গাটা সামারি লিখতে বলেছে। সামারি পরীক্ষায় কখনো দেয় না, তাই আমি সামারি ভিডিওটা বানাচ্ছি না। তোমাদের যদি কারো প্রয়োজন হয় যে সামারিটাও করে দিতে হবে তাহলে কমেন্ট করবে, আমি এর জন্য সেপারেট একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তাই আমি আপাতত এখন সামারি উত্তরে যাচ্ছি না। আর 9-এর জায়গাটা লেটার রাইটিং দিয়েছে। সাপোজ ইয়োর ব্র্যান্ড নিউ মোবাইল ফোন হ্যাজ বিন পিকড ফ্রম ইয়োর। হঠাৎ করে মনে করো তোমার একদম ব্র্যান্ড নিউ নতুন মোবাইল ফোন সেটা পকেট মারি হয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে তোমার পকেট থেকে যখন তুমি লোকাল বাসে ভিজিট করছিলে। তো অ্যাপ্লিকেশান লেখো, কমপ্লেন করে লোকাল পুলিশ স্টেশন থানার যে ওসি মানে অফিসার ইনচার্জ তাকে চিঠি লেখো, দ্য নেসেসারি ইনফরমেশন তাতে দাও এবং যাতে তোমার হ্যান্ডসেট সম্পর্কে তুমি ইনফরমেশন দাও এবং রিকোয়েস্ট করো ওটাকে খুঁজে বার করে দিতে। মানে এটাকে মিসিং ডায়েরি বলে। তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে, লোকাল থানায় মিসিং ডায়েরি করো। আমরা শুরুতে লিখবো টু দ্য ওসি মানে অফিসার ইনচার্জ, রামনগর পুলিশ স্টেশন, রামনগর, পূর্ব মেদিনীপুর। মানে আমি এখানকার থানার নাম দিলাম আর এখানকার ঠিকানা দিলাম। তোমরা তোমাদের বাড়ির যে পুলিশ স্টেশন তার নাম দেবে আর তোমাদের বাড়ি ওই পুলিশ স্টেশনের ঠিকানাটা দেবে। আর সাবজেক্ট লিখবো মিসিং ডায়েরি ফর এ মোবাইল ফোন। মোবাইল ফোন হারিয়ে গেছে বলে মিসিং ডায়েরি। আমরা লেখা শুরু করবো, ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট। মাননীয় মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আই এম এ রেসিডেন্ট অফ রানিসাই ভিলেজ আন্ডার ইউর পুলিশ স্টেশন। আমি আপনার থানার অন্তর্গত রানিসাই গ্রামের বাসিন্দা। তোমরা এখানে যে যার নিজের গ্রামের নামটা চেঞ্জ করে দেবে, রানিসাই লিখবে না, তোমাদের নিজেদের গ্রামগুলো লিখবে। ইয়েস্টারডে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। গতকাল আমি আমার বাসে করে ট্রাভেলিং ঘুরছিলাম ফ্রম রামনগর টু দীঘা। আমি রামনগর থেকে দীঘা যাচ্ছিলাম। তোমাদের নিয়ার বাই কাছাকাছি দুটো প্লেসের নাম বলে দেবে যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাচ্ছিলাম। মাই মোবাইল ফোন ওয়াজ কেপ্ট ইন মাই পকেট। আমার মোবাইল ফোনটা আমার পকেটের মধ্যে রাখা ছিল। আনফর্চুনেটলি মাই ফোন ওয়াজ পিকড ফ্রম মাই পকেট ইনসাইড দ্য বাস। দুর্ভাগ্যবশত আমার ফোনটা পকেট মারি হয়ে যায় বাসের মধ্যে আমার পকেট থেকে। হোয়েন আই গট ডাউন, যখন আমি বাস থেকে নামলাম, আই ফাউন্ড মাই ফোন মিসিং। আমি দেখলাম আমার ফোনটা কিন্তু হারিয়ে গেছে। ইট ওয়াজ, এবার তুমি কোন ফোন ব্যবহার করছিলে ফোনের নামটা বলে দেবে, ব্র্যান্ডটা বলে দেবে। ইট ওয়াজ স্যামসাং গ্যালাক্সি S21 FE। যে কোনো একটা ব্র্যান্ডের নাম তুমি বানিয়ে বলে দেবে। তুমি যে ফোনটা ইউজ করো সেই ব্র্যান্ডের নামটা বলে দেবে। ইট ওয়াজ অনলি 6 months ওল্ড। এটা মাত্র 6 মাস বয়স হয়েছিল। দ্য কালার ওয়াজ ব্ল্যাক, রংটা ছিল কালো। দ্য IMEI নাম্বার ওয়াজ 224514762631। এটা বানিয়ে একটা সংখ্যা বলে দেবে। এই সংখ্যা আছে আমার ফোনের IMEI নাম্বার। দ্য ক্যাশ মেমো ইজ অ্যাটাচড উইথ দিস লেটার। আর আমি কেনার সময় যে রসিদটা পেয়েছিলাম, বিলটা পেয়েছিলাম, সেটা আমি এই চিঠির সঙ্গে অ্যাটাচ করছি। এটা লিখে আলাদা প্যারা করে সো আই রিকোয়েস্ট ইউ টু ফাইন্ড আউট মাই মোবাইল ফোন। তাই আপনাকে অনুরোধ করছি আমার ফোনটাই খুঁজে বার করে দিন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হয়। অ্যান্ড গিভ মি এ GD নাম্বার, এবং আমাকে একটা GD নাম্বার প্রোভাইড করুন, মানে জেনারেল ডায়েরি নাম্বার প্রোভাইড করুন। কোনো মিসিং ডায়েরি করলে কিন্তু থানা কর্তৃপক্ষ তোমাকে একটা GD নাম্বার দেবে, হ্যাঁ না? সেই GD নাম্বার তোমার কাছে খুব কাজে লাগবে। তুমি অবশ্যই বলবে খুঁজে দিতে, কিন্তু কেউ তো খুঁজে ভুলেও দেবে না, কিন্তু তোমাকে একটা GD নাম্বার প্রোভাইড করবে।
এইভাবে তাহলে তুমি তোমার ফোনের নামটা চেঞ্জ করে দেবে, তোমার গ্রামের নাম চেঞ্জ করে দেবে, থানার নাম চেঞ্জ করে দেবে, এই অ্যাপ্লিকেশন তোমার লেখা হয়ে যাবে। খুব সহজ চিঠি। মিসিং ডায়েরি শিখে রাখা ভালো, আগামী দিনে তোমার বাড়ি থেকেও অনেক কিছু হারাবে গুরুত্বপূর্ণ জিনিস, আর সেগুলো মিসিং ডায়েরি করে তোমাকে ডুপ্লিকেট কপি বার করতে হবে। তাই ডায়েরি লেখার জন্য লোকের কাছে হাত পাততে যাবে না, নিজে শিখে নাও, এত সহজে কিন্তু ডায়েরি লেখা যায়। মানে মিসিং অ্যাপ্লিকেশনকে বলেই ডায়েরি। তো আমি ইয়োর্স ট্রুলি লিখলাম, লিখে তোমার নাম দেবে। আমি এখানে লিখেছি অর্পণ পাহাড়ি, তুমি অর্পণ পাহাড়ি লিখবে না, তোমার নিজের নাম দেবে। আর আমি এখানে লিখেছি ভিলেজ পোস্ট রানীসাই, PS রামনগর, ডিস্ট পূর্ব মেদিনীপুর। তোমরা এই অ্যাড্রেস দেবে না, তোমাদের বাড়ির অ্যাড্রেস দেবে। আর থ্যাংক ইউ লিখবে, আর এখানে ডেট দিয়ে দিবে 11/12/2024। আমি আজকে ডেট দিলাম, আর তোমরা যেদিন লিখবে সেদিনকার ডেট দেবে। এইভাবে 186 পেজে যে ইংরেজিটা ছিল, অত্যন্ত সহজে আমরা সিন আনসিন গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিলস আলোচনা করলাম। এর আগের মডেলের আলোচনা ভিডিওগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে। আর এর পরবর্তীকালে এবিটিএতে যতগুলো পেজ আছে সবকটা পেজেরই ভিডিও তোমরা পাবে রাইটিং স্কিল সহ। সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, পরবর্তী আপডেটসগুলো খুব কুইকলি পেতে থাকবে। আর বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে সবারই উপকারী ভিডিওগুলো কাজে লাগে, তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে এবং তোমরা সকলে ভালো রেজাল্ট করতে পারো।